না বাড়িয়ে ঘটনা যাচ্ছি। প্রথম ঘটনাটি লাজিম ইয়াসের জিয়াদের, এবং আমি খুব পছন্দ করি তার ঘটনা। আজকে একটা ঘটনা পড়ে শোনাচ্ছি তার। মানুষ অনেক সময় নিজেদের অজান্তেই জিন জাতি দ্বারা হয়রানির শিকার হয়। মানুষের কোনো ভুল না থাকা সত্ত্বেও কিছু খারাপ প্রজাতির জিন মানুষকে হয়রানি করে। আজকের এই ঘটনাটি ঠিক এমনই এক বিষয় নিয়ে। একজন মেয়ে তার কোনো ভুল না থাকা সত্ত্বেও কিছু জিন তাকে পজেস্ট করে, কিন্তু কেন? এর পেছনে সেই জিনগুলোর কি উদ্দেশ্য? আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? প্রিয় শ্রোতা বন্ধুরা এবং প্রিয় রাসেল ভাই, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমি লাজিম ইয়াসার জিয়াদ আজ আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে ছোট একটি ঘটনা নিয়ে। ঘটনা শুরু করার আগে আমি ভাইয়ার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য। এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি ভূত FM এবং ভূত.com এর একজন নিয়মিত লিসেনার মোহাম্মদ রুবেল হৃদয় ভাইয়ার কাছ থেকে। তো চলুন প্রিয় লিসেনার্স, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাওয়া যাক ঘটনার গহীনে। বলছেন রুবেল ভাইয়া। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি মোহাম্মদ রুবেল হৃদয় বলছি দিনাজপুর সদর থেকে। ঘটনার শুরুর আগে আমি প্রিয় রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এতগুলো বছর যাবৎ আমাদের এভাবে ভৌতিক আনন্দ উপহার দেবার জন্য। আলহামদুলিল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, চলে যাওয়া যাক মূল ঘটনায়। আমার বাবারা মোট 4 ভাই। ঘটনার সূত্রপাত ঘটে আজ থেকে 10 বছর আগে। এশার আজানের আগে আগে আমার মেজো চাচার বাসায় হঠাৎ একটি কুকুর প্রবেশ করে। কুকুরটি বাসার উঠোনে প্রবেশ করেই সোজা গোয়াল ঘরে ঢুকে পড়ে এবং গরুর খাবার নষ্ট করতে শুরু করে। এমন সময় গোয়াল ঘরে গরুদের শব্দ পেয়ে চাচা এবং আমি আমাদের ঘরের থেকে বেরিয়ে আসি এবং এসব দৃশ্য দেখতে পাই। এটা দেখা মাত্রই চাচা দৌড়ে গোয়াল ঘরের দিকে যান। এমন সময় সেই কুকুরটি দৌড়ে গোয়াল ঘরের দরজার ওখানে চলে আসে। সাথে সাথে চাচা দরজা চাপিয়ে ফেলেন। এভাবে কুকুরটা বেরিয়ে আসলে হয়তো কাউকে কামড় দিতে পারে। এমতো অবস্থায় দরজার ফাঁকে কুকুরটার মাথা আটকে যায় এবং হঠাৎ এক নিমিষেই কুকুরটা সেখানে আঘাত পেয়ে মরে যায়। কি আর করা? এরপর আমার চাচা কুকুরটার মরদেহ নিয়ে বের হন। আমাদের গ্রামের পশ্চিম দিকে একটি জঙ্গল আছে, ওই দিকে ফেলে দিতে যাবেন এই উদ্দেশ্যে। এমন সময় আমার ছোট চাচার বড় মেয়ে রুমি আমার মেজো চাচার সাথে যাওয়ার জন্য জেদ ধরে, কিন্তু চাচা তো ওকে কোনোভাবেই সাথে নেবে না। এভাবে এক সময় রুমি কান্না শুরু করে। চাচা আর উপায় না পেয়ে ওকে সাথে নিয়ে যান। এরপর তারা কুকুরটির মরদেহ ফেলে দিয়ে স্বাভাবিকভাবেই কোনো সমস্যা ছাড়াই বাসায় চলে আসেন। খুব স্বাভাবিকভাবেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটির ইতি ঘটে সেই রাতে। তবে ইতি ঘটলেও পরদিন আবার তার সূত্রপাত হয় ভয়ানক এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে। পরদিন রুমির প্রচণ্ড জ্বর আসে। সেদিন এশার নামাজের পরে আমার ছোট কাকির চিৎকারে বাসা থেকে সবাই বেরিয়ে আসে। কি হয়েছে জিজ্ঞেস করতে কাকি বলে ওঠেন, রুমি হঠাৎ করে খুব অস্বাভাবিক আচরণ শুরু করেছে। ও শুধু দৌড়ে ঘর থেকে বেরিয়ে যেতে চাচ্ছে আর শুধু বলছে, আমার বাসস্থান এখানে না, আমি এখানে থাকবো না, আমাকে জঙ্গলে যেতে হবে, ওরা আমাকে ডাকছে, ওরা আমাকে নিয়ে যেতে এসেছে। আমি রুমিকে আটকাতে না পেরে চিৎকার দিয়েছি এবং রুমিকে ঘরে আটকে রেখে বাইরে এসেছি। কাকের মুখে এসব কথা শুনে চাচা এবং আমি দৌড়ে রুমির ঘরে চলে যাই। দরজা খুলতেই রুমি দৌড়ে বেরিয়ে যেতে শুরু করে। আমি এবং চাচা মিলে ওকে পেছন থেকে ধরে ফেলি, কিন্তু কোনোভাবেই ওকে ধরে রাখতে পারছিলাম না। আমরা 12-13 বছরের বাচ্চা, গায়ে এমন অস্বাভাবিক শক্তি দেখে আমরা সবাই বুঝে যাই অনেক খারাপ কিছু একটা হচ্ছে রুমির সাথে। এরপর কোনো রকমে রুমিকে আমরা ঘরে নিয়ে যাই এবং খাটের সাথে বেঁধে রাখি। এমন সময় রুমি হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায়। রুমির এমন আচরণ দেখে আমি সাথে সাথেই আমাদের পাশের বাসার একজন দাদু, ওনার নাম হচ্ছে নেফাতুল্লাহ শাহ, তাকে ডেকে নিয়ে আসি। তিনি ভালো ঝাড়ফুঁক এবং রুকাইয়ার কাজ জানতেন। নেফাতুল্লাহ দাদুকে নিয়ে আমি রুমির ঘরে প্রবেশ করতেই রুমির জ্ঞান ফিরে আসে। দাদুকে দেখে রুমি তাচ্ছিল্যের হাসি হাসতে শুরু করে এবং ভারী গলায় বলতে শুরু করে, তোরা ওকে নিয়ে এসেছিস, ও আমাদের কি করবে? যা যা, ভালো কোনো হুজুর কবিরাজ ডেকে নিয়ে আয়। ওকে দেখতেও তো আমার অনেক ঘৃণা করছে। এই মেয়ের থেকে ও আমাদের ছাড়িয়ে নিতে পারবে না। যা, তুই চলে যা এখান থেকে। যেটা পারবি না শুধু শুধু সেটা নিয়ে জড়িয়ে নিজের আর নিজের পরিবারের ক্ষতি ডেকে আনিস না।
দাদু রুমির মুখে সব কথা শুনে রুমির কাছে যান এবং রুমির বাম হাতের কনিষ্ঠ আঙুল চেপে ধরেন এবং বিভিন্ন দোয়া পড়ে রুমির কানের কাছে ফোঁ দিতে শুরু করেন। রুমি ছটফট করতে শুরু করে। এভাবে কিছুক্ষণের মধ্যে রুমি আবার জ্ঞান হারায়, কিন্তু তখনও দাদু দোয়া পড়া থামাননি। কিছুক্ষণ পর রুমির শরীরে ভয়ঙ্কর কম্পন শুরু হয় এবং রুমির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই দাদু রুমিকে উদ্দেশ্য করে বলেন, তোরা কতজন? এই মেয়েকে কেন কষ্ট দিচ্ছিস? দাদুর এই প্রশ্নে রুমির ভেতরে থাকা শয়তানগুলো মিশ্রিত কণ্ঠে বলতে শুরু করে, আমরা সনাতন ধর্মের 7 জন জিন। গতকাল রাতে এই মেয়ে পশ্চিম দিকে জঙ্গলে গিয়েছিল। আমাদের ছোট বোন সেই পথেই শুয়েছিল। এই মেয়ে আমার বোনের চুলে পা দিয়ে আঘাত দিয়েছে। আমাদের মেজ ভাই এই মেয়েকে দেখে অনেক পছন্দ করে ফেলেছে। আমাদের ওকে চাই। আমরা ওকে নিয়ে যাব খুব তাড়াতাড়ি। পারলে আটকাস আমাদের। এই বলে রুমির ভেতরে থাকা সেই শয়তানগুলো হাসতে শুরু করে। রুমির এমন অবস্থা দেখে দাদু বিভিন্ন সূরা পাঠ করে রুমির শরীরে ফুঁ দিতে শুরু করে। সাথে সাথেই রুমি এক চিৎকারে অজ্ঞান হয়ে যায়। প্রায় মিনিট 10 পর রুমির জ্ঞান ফিরে আসে। রুমির জ্ঞান ফিরে আসলে দাদু একটা গ্লাসে পানি পড়ে দেন এবং সেই পানি রুমিকে খাইয়ে দেন এবং আমাদের সকলকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন, ওরা খুবই প্রভাব বিস্তারকারী জিন। ওদের কাজ হাসিল না হলে ওরা মানুষের শরীরে বিভিন্ন অর্গান নষ্ট করে, মানুষকে শারীরিকভাবে কষ্ট দেয়। আপাতত সেই জিনগুলো ওর শরীর ছেড়ে গিয়েছে, কিন্তু ওরা আবার আসবে। আমার বয়স হয়ে গিয়েছে, আমি সেই জিনগুলোর সাথে লড়াই করে কুলিয়ে উঠতে পারবো না। তোমরা অন্য কোনো ভালো হুজুর কবিরাজের খোঁজ করো। আমি একটা তাবিজ দিচ্ছি, কিছুক্ষণ পর রুমির গলায় পরিয়ে দিও। এই বলে দাদু আমাদের বাসা থেকে বিদায় নেন। কিছুক্ষণ পর দাদু কল করলে আমি দাদুর বাসায় গিয়ে তাবিজটি নিয়ে আসি এবং রুমির গলায় পরিয়ে দেই। দাদুর চিকিৎসার পর রুমি একদম স্বাভাবিক হয়। পরদিন থেকে আমরা ভালো হুজুর এবং কবিরাজের খোঁজ করতে শুরু করি। খুঁজতে খুঁজতে সেদিন দুপুর নাগাদ আমরা নবাবগঞ্জ থানার একজন ভালো নামকরা কবিরাজের সন্ধান পাই। কবিরাজের খোঁজ পাওয়ার সাথে সাথেই রুমিকে চাচা এবং চাচি সেই কবিরাজের কাছে নিয়ে যান। প্রিয় লিসেনার্স, কবিরাজের কাছে রুমিকে নিয়ে যাওয়ার পর সেখানে কি কি ঘটেছিল সেসব কিছু আমি শুনেছি আমার কাকির কাছ থেকে। কাকি বলেন, রুমির বাবা আমরা দুজন মিলে রুমিকে নবাবগঞ্জের সেই কবিরাজের কাছে নিয়ে যাই। কবিরাজের ওখানে গিয়েই দেখি সেখানে লম্বা সিরিয়াল। অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ কবিরাজের কাছে এসেছে। আমরাও অন্যদের মতো অপেক্ষা করতে শুরু করলাম। একটা সময় পর আমাদের সিরিয়াল চলে আসলো। একজন লোক এসে আমাদের কবিরাজের কক্ষে নিয়ে যান। কবিরাজের কক্ষে প্রবেশ করতেই কবিরাজ কোনো প্রকার কথা না বলে রুমিকে একটা গোল বৃত্তের ভেতরে বসায় এবং বিভিন্ন মন্ত্র পড়ে রুমির মাথায় ফোঁ দিতে শুরু করে। কবিরাজ বিভিন্ন মন্ত্র পড়ে রুমির মাথায় ফোঁ দিতেই রুমির পুরো শরীর ভয়ানকভাবে কাঁপতে শুরু করে এবং রুমি মিশ্রিত কণ্ঠে গালিগালাজ করতে থাকে, আমরা এই মেয়েকে নিয়ে যাবই, তুই যাই করিস না কেন লাভ হবে না। এরপর কবিরাজ সেই জিনগুলোকে বোঝাতে শুরু করেন, কিন্তু সেই জিনগুলো কবিরাজের কোনো কথাই শুনতে চাচ্ছিল না। কবিরাজের পর আর কোনো উপায় না পেয়ে একটি বোতল এনে, না, আমরা তো কথা দিয়েছি আমরা আর কোনোদিন এই মেয়েকে কষ্ট দেব না। আমরা ওকে কোনো প্রকার কষ্ট দেইনি। ওর আবার এই অবস্থার জন্য দায়ী অন্যজন। ওদের এই গ্রামের একজন মহিলা এই মেয়ের চাচি এই মেয়ের ওপর কালো জাদু প্রয়োগ করেছে। এই মেয়েকে সেই মহিলা তার ছেলের বউ বানাতে চেয়েছিল, কিন্তু এই মেয়ের মা রাজি না হওয়ায় সেই মহিলা এই কালো জাদু করে। এই মেয়ের ওড়না এবং চুল দিয়ে কালো জাদুটা করা হয়েছে। আচ্ছা, আপনারা চিন্তা করবেন না, আমি সেই কালো জাদুর জিনিসগুলো এনে দিচ্ছি, আপনি সবকিছু নষ্ট করে দেন, তাহলে এই মেয়ে একদম সুস্থ হয়ে যাবে। আর আমি কথা দিচ্ছি, এই মেয়ের আর কোনো ক্ষতি আমি হতে দেব না। এই মেয়েকে সেই শুরুর দিক থেকে আমার অনেক ভালো লেগেছে। আমি দূর থেকে সব সময় এই মেয়েকে বিভিন্ন বিপদ থেকে সাহায্য করব। এই বলে রুমি আবার অজ্ঞান হয়ে যায়। এরপর কবিরাজ রুমির পুরো শরীরে বিভিন্ন মন্ত্র পড়ে ফুঁ দেন এবং বাসায় চলে যেতে বলেন আমাদের। কবিরাজের কথা মতো আমরা রুমিকে নিয়ে বাসায় চলে আসি। বাসায় আসার কিছুক্ষণ পর রুমির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই একদম স্বাভাবিক আচরণ শুরু করে সে। আমরা সকলেই বুঝে যাই রুমির উপর থেকে সকল বিপদ কেটে গেছে। এসব ঘটনার পর থেকে এখন পর্যন্ত রুমির সাথে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। পরিশেষে একটা কথাই বলতে চাই প্রিয় লিসেনার্স, বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যাপার। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ঘটনাটি সময় নিয়ে পড়ে শোনানোর জন্য। প্রিয় লিসেনার্স, আপনারা সবসময় এভাবেই ভৌতিক আনন্দ পেতে থাকুন ভূত.com-এর পাশে থেকে। আমি লাজিম ইয়াসার জিয়াদ আজ এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো একজন ব্ল্যাক ম্যাজিশিয়ানের জীবনে করুণ পরিণতির ঘটনা নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ জিয়াদ আপনার ঘটনার জন্য। আপনার নেক্সট ঘটনার জন্য আমরা ওয়েট করব। আশা করছি খুব দ্রুতই আপনার ঘটনা আমরা পেয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আর যারা শুনলেন তারাও ঘটনা পাঠাবেন জিয়াদের মতন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। কথা হচ্ছে আবারও জিয়াদের নতুন কোনো ঘটনা নিয়ে। ভালো থাকবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Booth.com with Russell. কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Booth.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর আবারও চলে যাচ্ছি ঘটনায়, আমাদের দ্বিতীয় ইমেলে। আশা করছি এই ইমেলটা আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন। আমি জাহিদ হাসান সাবিদ বলছি যশোর জেলার জিকরগাছা থানার একটা গ্রাম থেকে। আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাচ্ছি। বাস থেকে নামতেই অঝরে বৃষ্টি। কোনো রকমে গা বাঁচিয়ে একটা টি স্টলে নিচে এসে দাঁড়িয়েছি। তখন বিকেল 5:30। প্রায় 2 ঘন্টা টানা বৃষ্টি। বৃষ্টি শেষ হতেই খালাতো ভাই মামুন এসে হাজির। মামুন আমাকে দেখেই বলল, আর বলিস না সাবিব, ছাতাটা আব্বু নিয়ে গেছে, তাই তোকে নিতে আসতে দেরি হলো। তো কতক্ষণ এসেছিস তুই? এই তো ঘন্টা 2 হলো ভাইয়া। তারপর দুজন কুশল বিনিময় করে রওনা দিলাম ওদের বাড়ির উদ্দেশ্যে। মামুন আমার খালাতো ভাই। আমি চাকরি সূত্রে ঢাকায় থাকি। তবে গ্রামের বাড়িতে গেলেই মামুন ভাইদের বাড়িতে যাই। মামুন ভাই আমার থেকে 1 বছরের বড়। বন্ধুর মতো 2 ভাই আমরা, তাই ওকে তুই বলে সম্বোধন করি। সন্ধ্যা নেমেছে। কুয়াশার কারণে চারিদিকে আরো অন্ধকার হয়ে এসেছে। 2টো সিগারেট ধরিয়ে হাঁটা শুরু করলাম 2 ভাই। ওদের বাড়ির রাস্তায় কাদা হওয়ার কারণে কোনো যানবাহন চলে না। আবার সেই বৃষ্টি হয়েছে বলে একটা মানুষ রাস্তায় নেই। প্রায় 3 কিলোমিটার রাস্তা হেঁটে পাড়ি দেবার পর মামুন ভাইদের বাড়ি। সরু রাস্তা ধরে কিছু দূর যেতেই রাস্তার পাশেই সোনাই নদী। নদীর পাড়ে একটা শ্মশান ঘাট আর এক পাশে একটা কবরস্থান। আমরা 2 ভাই গল্প করতে করতে যাচ্ছি। হঠাৎ কবরস্থানের দিকে আমার চোখ পড়ল। দেখলাম কবরস্থানে একটা কুপি বাতি আর কিছু মানুষ। মামুন ভাই বলল, কে যেন মারা গেছে, তাকে কবর দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে। তবে বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হয়েছে। আমি আবার কবরস্থানের দিকে তাকাতেই আমার কোনো এক অজানা কারণে গা শিউরে ওঠে। আমি পাশ ফিরে মামুন ভাইকে ডাকি, ভাইয়া, হাই ভাইয়া। মামুন ভাই কোনো উত্তর দিল না। আমি ওর হাত টান দিয়ে ধরে বললাম, দ্রুত চল, আমার কেমন যেন ভয় ভয় লাগছে। খেয়াল করলাম ওর যে হাতটা আমি ধরেছি সেটা প্রচণ্ড ঠান্ডা। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ওর মুখের দিকে ধরতেই আমি যা দেখলাম তা দেখে আমার জ্ঞান হারানোর উপক্রম। আমি দেখলাম যে মানুষটার হাত আমি এতক্ষণ মামুন ভাই ভেবে ধরেছি সে আসলে মামুন ভাই নয়। আমি দেখলাম আমার থেকে প্রায় 2 হাতের বেশি উঁচু ভয়াবহ চেহারার একটা অশরীরীর হাত ধরে আছি আমি। মাথা উঁচু করে তার মুখের দিকে তাকাতেই দেখি তার চোখগুলো কোটর থেকে যেন বেরিয়ে আসছে। আমার দিকে তাকিয়ে সে আমাকে বলছে, কিরে যাবি না? চল আমার সাথে, তোর জন্য কবর করেছি, চল। আমি এখনো তার হাত ধরে আছি। শরীরে কোনো শক্তি পাচ্ছি না। চিৎকার দিতে চাইছি কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না।
ওভাবে কতক্ষণ দাঁড়িয়েছিলাম আমার মনে নেই। মনে হলো আজ হয়তো আমি মারা যাব। তাই আল্লাহকে স্মরণ করছিলাম। তারপর একবার জোরে চিৎকার দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মনের শক্তি ফিরে পেলাম। পাশে দাঁড়িয়ে থাকা অবয়বটা নেই। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে আবার। আমি ফ্ল্যাশ লাইটের আলোয় মামুন ভাইকে খুঁজতে লাগলাম। তাকে ডাক দিলাম, ভাইয়া। কিন্তু মামুন ভাই কোথাও নেই। হঠাৎ দেখি শ্মশানের ওপর একটা চিতা জ্বলছে। কিছু মানুষ সেই চিতাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমি ছুটে গিয়ে ওদের উপরে হুমড়ি খেয়ে পড়লাম। বাঁচান বাঁচান বলে চিৎকার করলাম। যার কাছে গিয়ে সাহায্য চাইছি দেখি সে আমার মামুন ভাই। আমি ভাইয়াকে আমাকে দেখালো মামুন ভাই। আমি কি বলবো কি ভাববো বুঝতে পারছিলাম না। আমি তো এসবের কিছুই জানি না। তাহলে ওই স্বপ্নের মানে কি? সব ভয় ছাপিয়ে ওই ছেলে মেয়ে দুজনের জন্য আমার কষ্ট হতে লাগলো। মানুষ এই সমাজ ব্যবস্থার কাছে কতই না অসহায়। আমি আকাশের দিকে তাকিয়ে ওদের জন্য দোয়া করলাম, হে আল্লাহ, তুমি পরপারে ওদের ভালো রেখো। আমার জীবনে ঘটে যাওয়া এই ঘটনা আজও আমার কাছে একটা রহস্য হয়ে আছে। আপনাদের কাছে যদি এই ঘটনার কোনো ব্যাখ্যা থাকে আমাকে জানাবেন। ব্যস্ততার কারণে স্টুডিওতে আসতে পারছি না, তাই আমার ঘটনাটা পড়ে শোনালে খুশি হব। ভূত.com-এর কাছে অনুরোধ রইল আমার ঘটনা সিলেক্টেড হলে প্রচার করবেন এবং কোন সপ্তাহে কোন এপিসোডে প্রচার করছেন সেটা আমাকে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি জাহিদ হাসান নীল, সাবিদ আমার ডাক নাম, জিকরগাছা, যশোর, বর্তমান গাজীপুর থাকি। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য এবং আশা করছি এই ঘটনাটা আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আমাদের ফেসবুক পেজ www.facebook.com/russell.স্বাধীন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। ভালো লাগলে পড়ে শোনাবেন আমার ইমেলটা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শকদের প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। আমি আপনার ভূত এফএম-এর একজন ফ্যান। 2015 সাল থেকে আমি ভূত এফএম শুনি। রেডিওতে শুনতে ভালো লাগতো, তবে এখন আপনি অ্যাপসের মাধ্যমে শুনতে বলেছেন। আমার কাছে অ্যান্ড্রয়েড সেট না থাকার কারণে রাতে লাইভ শুনতে পারি না। আমি শনিবার ডাউনলোড করে শুনি। যদি আগের মতো রেডিও ফুর্তিতে লাইভ করতেন তাহলে ভালো হতো। অনেকে আছেন তাদের কাছে অ্যান্ড্রয়েড সেট নেই, তারা রেডিওতে শোনার অপেক্ষায়। আমি ভূত.com-এ আমার প্রথম অভিজ্ঞতাটি শেয়ার করেছিলাম 65 নম্বর এপিসোডে, ফেনী জেলার হাইওয়েতে একটি মহিলাকে নিয়ে। আপনি ঘটনাটি পড়ে বলেছিলেন ওটা হয়তো আমার বন্ধু বান্ধব বা এলাকার কাছে কেউ হবে। আমার সাথে মজা করেছে রাসেল ভাই। পরে আমি আমাদের এলাকা, পাশের এলাকাতে খোঁজ নিয়েছি। পরিচিত অপরিচিত সবার সাথে কথা বলে জানতে পেরেছি কেউ ওই দিন হাইওয়েতে মাগরিবের পরে যায়নি। তবে সত্যি আমি জানি না ওটা কে ছিল। ছোট থেকে জিন ভূত নিয়ে অনেক কিছু শুনেছি। তেঁতুল গাছে নাকি জিন থাকে, কবরস্থানে জিন থাকে। আসলে এই পৃথিবীটা রহস্যময়। পৃথিবীতে অনেক জায়গা আছে যেসব জায়গাগুলোতে জিনপুরীরা বসবাস করে। সেই জায়গাগুলো হয় জঙ্গল, না হয় কোনো পরিত্যক্ত বাড়ি বা অন্য কিছু। পৃথিবীতে জিন আছে বিশ্বাস করি, ভূত নেই। এটি মানুষের একটি কাল্পনিক বানানো নাম। আজ যে ঘটনাটি শেয়ার করব সেটি ফেনী জেলার একটি প্রাইমারি স্কুলকে কেন্দ্র করে। আমি ছোট থাকতে ওই স্কুলটায় পড়েছি। ওই স্কুলকে নিয়ে অনেক ধরনের ভৌতিক কথা শুনেছি। স্কুলটার পেছনে একটি পুরনো কবরস্থান আছে। অনেকের ধারণা এই কবরস্থানটির কারণে স্কুলটিতে জিনদের বসবাস। স্কুলটি 3 তলা বিশিষ্ট ও পাশে মেয়েদের জন্য হাই স্কুল আছে, ছেলেদের জন্য কোনো হাই স্কুল নেই। আমার বড় আপু ওই হাই স্কুলে পড়তেন। যখন আমি স্কুলে ভর্তি হয়েছিলাম তারপর থেকে স্যার ম্যাডামরা স্কুলের ছাদে যেতে নিষেধ করতেন, কারণ স্কুলের ছাদে নাকি খারাপ কিছু দেখা যায়। কেউ ছাদে গেলে নাকি কোনো এক মহিলাকে দেখতে পায়, আবার কাউকে কাউকে নাকি ওপর থেকে নিচে ফেলে দেওয়া হয়। আবার কখনো কখনো স্যার ম্যাডামদের রূপ ধরেও নাকি কেউ হাজির হয়। তাই অধিকাংশ দিনই স্কুলের ছাদ তালা দেওয়া থাকে। স্যার ম্যাডামরা কোনো কাজে গেলে তখন ছাদের তালা খোলা হয়। মাঝে মাঝে কাজের জন্য দরজা খোলা রাখা হতো। আমি যখন স্কুলের ব্যাপারে ভৌতিক কিছু জেনেছিলাম তখন থেকে আমার ইচ্ছা জেগেছিল আমি ভূত দেখব। তাই আমি মাঝে মাঝে সবার অজান্তে 3 তলার সিঁড়ি বেয়ে
ছাদে চলে যেতে চাইতাম। 3.5 তলা পর্যন্ত গিয়ে কিছুটা ভয় লাগতো, তাই আবার নিচে চলে আসতাম। এভাবে কিছুদিন গিয়েছিলাম। যাই হোক, আমি আমার ঘটনা শেয়ার করছি। আমার ঘটনার সময়কাল 2009। ঘটনা 1। আমি যখন ওই স্কুলে ভর্তি হলাম তখন আমার বড় আপু ছিলেন এসএসসি পরীক্ষার্থী। আপু পড়তেন গার্লস হাই স্কুলে আর আমি প্রাইমারি স্কুলে। আমি তখন ভর্তি হয়েছি, সালটা 2009। আমার নিজ চোখে ওই স্কুলে এখন পর্যন্ত কোনো কিছু ধরা পড়েনি। আপু স্কুল সম্পর্কে আমাকে বলেছিলেন, তবে আপু আমাকে তার নিজের চোখে দেখা একটি ঘটনা বলেছিলেন। ক্লাস করার আগে আপুরা পিটি করতেন হাই স্কুলের সামনে খোলা মাঠে। মেয়েদের পিটি করতে হলে প্রাইমারি স্কুলটির দিকে ফিরে পিটি করতে হয়। তখন আপু পড়তেন ক্লাস 9-এ। পিটি করতে দাঁড়িয়ে আপু মাঝে মাঝে প্রাইমারি স্কুলের ছাদের দিকে তাকাতেন। তেমনি একদিন পিটির সময় ছাদের দিকে চোখ এলে তিনি দেখতে পান ঘোমটা দেয়া একটি মহিলা ছাদের ওপর এদিক থেকে ওদিক পায়চারি করছে। আপু এটি দেখে চোখ নিচে নামিয়ে ফেলেন। আপু কিছুটা ভয় পান। কিছুক্ষণ পর আবার তাকান, তখন দেখলেন মহিলাটি এবার নিচের দিকে তাকিয়ে আছে। তিনি বুঝে গেছেন এটা কি, তাই তিনি আর উপরের দিকে তাকাননি। যখন পিটি শেষ হলো তখন উপরের দিকে তাকিয়ে সেখানে দেখেন আর কেউ নেই। কিন্তু কথা হলো, আপু পরে জানতে পারেন ওই দিন স্কুলের ছাদের গেট খোলা ছিল না। তাহলে যে মহিলাটিকে তিনি দেখেছেন তিনি কে? পরে ঘটনাটি আপু ওনার ক্লাসমেটদের সাথে শেয়ার করেন। এরকম অনেক মেয়েই অনেক কিছু দেখেছে। একদিন আমাদের প্রাইমারি স্কুল ছুটি হওয়ার পর সবাই যে যার বাড়িতে চলে যায়। আমিও বাসায় চলে আসলাম। তবে মাঝে মাঝে স্কুল ছুটির পর স্কুলের নিচে অবশ্যই বন্ধুদের সাথে খেলতাম। পরের দিন স্কুলে আসার পর যখন স্কুল ছুটি হবে তখন শেষ ঘন্টায় ম্যাডামের ক্লাসে একটি মেয়ে উঠে দাঁড়ালো এবং ম্যাডামকে বলল, ম্যাডাম, গতকাল স্কুল ছুটির পর সবাই যখন বাসায় চলে গেল, আমি বাসায় যাওয়ার আগে আচার কেনার জন্য রাস্তার ওপাশে গিয়েছিলাম। আচার কিনে আসার সময় কোনোভাবে স্কুলের দিকে তাকালাম। দেখলাম দোতলার কোণার দিকে যে জানালাটা আছে সে জানালার পাশে বাইরে দিয়ে একটা মেয়ে হাওয়ায় বসে আছে। মেয়েটি বড়, গায়ে লাল রঙের শাড়ি, হাতে গহনা, মাথায় ঘোমটা, মনে হচ্ছে যেন বিয়ে হচ্ছে তার। নিচের দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ তাকিয়েছিলাম, যেভাবে আছে সেভাবেই বসে আছে। পরে আমি বাসায় চলে গেলাম। ম্যাডাম বললেন, যা দেখেছ তা যেন আর না দেখো। আর স্কুল ছুটি হলে কেউ স্কুলের নিচে খেলা করবে না। জানো তো এই স্কুলের কিছু জায়গা খারাপ। ঘটনা 3। মেয়েদের হাই স্কুলে একজন মহিলা কেরানি ছিলেন। তিনি স্কুলের যাবতীয় কাজগুলো দেখাশোনা করতেন। ওনার একটা ছেলে আছে, নাম তার নাইম। এলাকার কিছু ছেলেদের কাছে শুনেছি ওনার ছেলে নাকি একবার বিকেলবেলা প্রায় সন্ধ্যার আধ ঘন্টা আগে প্রাইমারি স্কুলটির পেছনে দোতলায় ওঠার একটা সিঁড়ি রেলিং ছিল, সেটি দিয়ে নাইম রেলিংয়ের একেবারে উপরে উঠে বসেছিল। তার সাইকেলটা নিচে ছিল। তখন স্কুলে কেউ ছিল না, আর বিকেল 5টার পর পুরো স্কুলে কেউ থাকে না। মেয়েদের হাই স্কুলের পাশে একেবারে কোনায় একজন দপ্তরি ছিলেন। তিনি 5টার পরে পুরো স্কুলের মেইন গেট লাগিয়ে দিতেন। সেদিনও লাগিয়ে দিয়েছিলেন, কিন্তু তিনি জানতেন না নাইম প্রাইমারি স্কুলের পেছনে রেলিংয়ে বসে আছে। তো নাইম ওখানে নাকি ঘুমিয়ে পড়েছিল। যখন ওর ঘুম ভেঙেছিল তখন সে দেখতে পেল সে স্কুলের ছাদে শুয়ে আছে। তখন অনেক রাত, কোথাও কোনো শব্দ নেই, তার সাইকেলটাও তার পাশে নেই। তবে সে এত কিছু না ভেবে আবার ঘুমিয়ে পড়েছিল। ভোর রাতে সে কিছুটা টের পেল যে সে মাটির উপরে শুয়ে আছে। তার হাতে শরীরে প্রচন্ড ব্যথা, তার মানে তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। পরে স্কুলের দপ্তরিয়া তাকে দেখে চিনতে পেরে বাসায় নিয়ে যায়। এই স্কুলকে নিয়ে খতিয়ে দেখলে আরও অনেক ঘটনা পাওয়া যাবে। আমি আমার নাম ও স্কুলের স্থান নিচে লিখে দিলাম, তবে ভূত.com-এ প্রকাশ করবেন না। স্কুলটা ফেনীতে অবস্থিত। আর যারা ভূত.com শুনছেন তারা হয়তো স্কুলটা চিনতেও পেরেছেন। এই স্কুলটাতে রাতের বেলা কেউ একা যেতে সাহস করে না। রাসেল ভাই যদি ভালো লাগে প্রচার করতে পারেন আর স্কুলটা সম্পর্কে খোঁজ নিতে পারেন। আরও অনেক ঘটনা পাবেন। যদি সময় হয় আবারও ঘটনা পাঠানোর চেষ্টা করব। আমার পাঠানো ঘটনা 100% সত্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নাম, ঠিকানা, মোবাইল নাম্বার প্রকাশে অনিচ্ছুক। আচ্ছা, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ফেনীতে যারা ঘটনা শুনলেন, যদি ফেনীর কেউ থাকেন তাহলে স্কুলটা সম্পর্কে খোঁজ নিয়ে যদি আরো কোনো ঘটনা আপনারা পান আমাদের সাথে শেয়ার করবেন। আমরা অপেক্ষায় থাকবো আপনার ঘটনার। চলে যাচ্ছি পরের ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে আজকে শো করতে গিয়ে বারবারই মনে পড়ছে কারণ আমাদের Bhoot.com with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম। কেমন আছেন জানতে চাইলাম না, আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা হাদিয়া দক্ষিণপাড়া গ্রাম থেকে লিখছি। আমার নাম মোহাম্মদ সাকিবুল ইসলাম শুভ। আমি আর আমার ছোট ভাই শান্ত 2016 থেকে ভূত FM শোনা শুরু করি এবং ভূত.com এখন শুনি। আমরা দুজনেই ভূত.com-এর নিয়মিত লিসেনার্স। এটা আমার ভূত.com-এর প্রথম ঘটনা। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার এলাকার হায়দার আলীর সাথে ঘটে যাওয়া। তিনি এখনও জীবিত আছেন। ঘটনাটি যে স্থানে ঘটে আমি তার বিবরণ দিই। একটা বিশাল বড় চাষের জমির মাঠ, তার এক পাশে একটা ভিটে যেখানে দাঁড়িয়ে আছে একটা বিশাল শিমুল গাছ আর একটা ঘামার গাছ আর ঝোপ জঙ্গলে ভরা জায়গাটা। ওই ভিটের নাম ঘামার তলা। এর পাশ দিয়ে বয়ে চলেছে একটা খাল। এইটা এমন একটা খাল যার ভৌতিক ঘটনা জানে না এমন লোক এলাকায় নেই। এই খালে রুস্তম মিয়াকে শরীর থেকে মাথা আলাদা করে হত্যা করা হয়েছে। আরও দুইজনের রহস্যজনক মৃত্যু ঘটেছে। তাদের মধ্যে একজন ছেলে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে আর একজন শামুক সংগ্রহ করতে গিয়ে উভয়েই লাশে পরিণত হয়েছে। কিভাবে মৃত্যু ঘটে সেটা জানতে পারেনি কেউ। আরেকটা গলায় কলস বাঁধা লাশ ভেসে ওঠে এই খালেই, কিন্তু জানা যায়নি লাশটি কার ছিল, কোথা থেকে এসেছে এই বিষয়ে। এই সব মুক্তিযুদ্ধের আগের ঘটনা। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। রাতে বাসার সামনে বসে আছি, তখন রাত 2:30। হঠাৎ বিড়ি টানতে টানতে হায়দার কাকার আগমন হলো। তখন আমরা তিনজন বসেছিলাম। আমাদের কাছে এসে সে বসলো। তখন আমরা তার কাছে ভৌতিক ঘটনা জানতে চাইলে তার চোখ মুখ শুকিয়ে গেল, কিন্তু বলতে চাইল না। কাকা বলল, না থাক, ভয় পাবি। আমি বললাম, না বলেন, কিছু হবে না, বলেন। তিনি আমাদের জোড়াজুড়িতে জীবনের এক কালো অধ্যায়ের ঘটনা বলতে শুরু করলেন। আমি তার মতো করেই বলার চেষ্টা করছি। হায়দার কাকা, তখনও দেশ স্বাধীন হয়নি, আমরা পাকিস্তানের সঙ্গে যুক্ত। আমি তখন যুবক, দেশে প্রচুর অভাব। আমি কাজ করি লোকের। আমার বয়স মাত্র 19, বিয়েও করিনি। ধান চাষের সময় একটা কাজ পাই জমিতে পানি সেচ দেওয়ার। ওই ঘামার তলায় খুব খুশি ওই কাজটা পেয়ে। রাতে সেখানেই থাকতে হয়। ছোট একটা ঘরও আছে থাকার জন্য, মাইনেও ভালো। আমি কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম। শনিবার থেকে কাজ শুরু করলাম। প্রথমে হালকা ভয় লাগে, কিন্তু এক সপ্তাহ কাজ করার পর আমার ভয়টা কেটে যায়। সমস্যা শুরু হয় এর পরের সপ্তাহে শনিবার রাত থেকে। শেষ দেওয়ার কাজ শেষ করে আমি ঘুমিয়ে গেছি। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। তখন আনুমানিক রাত 2টা কিংবা 2:30। আমি উঠলাম, উঠে একটা বিড়ি টানতে লাগলাম আর বাইরে গিয়ে টয়লেট করে আসলাম। আবার ঘুমাতে যাব, আর ঠিক তখনই আমার ঘরের ওপরে বিশাল কিছু একটা পড়লো। এমন একটা শব্দ, বিকট সেই শব্দ। আমি ভয় পাইনি। তখনই আমি বাইরে গিয়ে দেখলাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। সেদিন আর কিছু ঘটল না। আমার সাহস বেড়ে গেল। তারপরের রাতে একই ঘটনা ঘটে। আস্তে আস্তে 7 দিন পার হয়ে যায়। আমি ওই ঘটনার সাথে পরিচিত হয়ে যাই। তারপর শুরু হয় নতুন এক সমস্যা। এবার ওপরে নয়, আমার ঘরের দরজায় টোকা দিল। 1 বার, 2 বার, 3 বার, 4 বার। আমি দরজা খুলে দেখি কেউ নেই। এভাবে দিন কেটে গেল। দরজা খুলি, কিন্তু কাউকে দেখতে পাই না। তারপর 2 দিন স্বাভাবিক, আর কোনো শব্দ নেই, কিন্তু আমি ওই শব্দ শোনার অপেক্ষা করি। ঠিক 3য় দিনে আবার টোকার শব্দ, তবে ঠিক টোকার শব্দ না, গোঙানোর শব্দ শুনতে পাই। তখন আমি জানতাম না আমার সাথে কি ঘটতে চলেছে। এই গোঙানোর শব্দ দিন দিন বেড়েই চলেছে। হঠাৎ একদিন শুনলাম কেউ যেন গোঙাচ্ছে আর ঘরের চারপাশে দৌড়াদৌড়ি করছে। কিছুক্ষণ পর সব ঠান্ডা। পিটের মেশিন, ঘরের দরজার নিচে কিছু অংশ ফাঁকা। হঠাৎ আমি লক্ষ্য করি দরজার নিচ দিয়ে কিছু একটা প্রবেশ করছে। আমি দেরি না করে হাতে একটা রেঞ্জ নিয়ে ভালোভাবে দেখার চেষ্টা করলাম। দেখতে পেলাম ব্যাঙ আকৃতির একটা বড় মাথা ঘরের ভেতরে, আর শরীরের বাকি অংশটা বাইরে। আমি কিছু না ভেবে রেঞ্জ দিয়ে জোরে 2টা আঘাত করি। প্রাণীটি পালিয়ে যায়। আমি তখন থেকে একটু চিন্তিত হয়ে পড়ি। এটা আবার কি? এমন আকৃতির প্রাণী আমি জীবনে দেখিনি। আমার ভয় কাজ করেনি, কিন্তু অবাক হয়েছি বটে।
এটা আবার কি? এর পরের রাতে আমি যখন ঘামার তলায় যাই এবং কাজ শেষ করে একটা বিড়ি খাই, তারপর বিছানায় শুয়ে পড়ার 10 থেকে 15 মিনিটের মধ্যেই দরজায় কড়া নাড়ছে কেউ 2 বার। তৃতীয়বার যখন কড়া নেড়েছে, আমি তখনই হাতে একটা রেঞ্জ নিয়ে দরজা খুলে ফেলেছি। দরজা খুলে আমি যা দেখলাম, মৃদু আলোতে ব্যাঙ আকৃতির একটা প্রাণী, তার মাথা ছিল বড়, মুখ ছিল অনেকটা শেয়ালের মতন, এবং তাকে দেখে আমি পাগলের মতো হয়ে যাই। ভয়ে হাতের রেঞ্জ দিয়ে জোরে আঘাত করতে থাকি আর মনে মনে ভাবতে থাকি, আমি যদি এই প্রাণীটিকে ছেড়ে দেই, ও আমাকে মেরেই ফেলবে। অতঃপর একের পর এক আঘাত করতে লাগলাম। আঘাত লাগার জন্য প্রাণীটি পালিয়ে যেতে লাগলো। আমি ওর পেছনে যেতে লাগলাম। ধান খেটের সরু আল দিয়ে দৌড়াতে শুরু করেছি আঘাত করতে করতে। হঠাৎ দেখি আমি খালের পাড়ে এসে পড়েছি। আমার হুঁশ ফিরল। অমনি প্রাণী ঘুরে দাঁড়িয়ে আক্রমণাত্মক হয়ে গেল। এবার আমি কিছুটা ভয় পেলাম। প্রাণীটি হিংস্র হয়ে উঠে আমার দিকে এগিয়ে আসছে। নিজের অজান্তেই আমি কেঁদে ফেলি। প্রাণীটি হঠাৎ আমার 2 হাত আড়াআড়ি এসে পড়েছে। আমি ভয়ে কাঁদতে কাঁদতে পাগলের মতো রেঞ্জ দিয়ে প্রাণীটিকে আঘাত করতে থাকি। আমি বারবার প্রাণীটিকে মাথায় আঘাত করতে থাকলাম। এবার করুণ আর্তনাদে চিৎকার করে উঠল প্রাণীটি। আমার সাহস বেড়ে গেল। প্রাণীটির আর্তনাদ যেন দুনিয়া এফোঁড় করে দিচ্ছে। পরিবেশ পরিবর্তন হয়ে গেল। ঘন কালো মেঘে ছেয়ে গেল আকাশ। আমার শরীরের সর্বশক্তি দিয়ে সজোরে ঘন ঘন আঘাতের এক পর্যায়ে প্রাণীটির আওয়াজ থেমে গেল। প্রাণীটি নিথর হয়ে পড়ে রইল। তখন আমি আঘাত করা থামিয়ে দেই। দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসে। আমি প্রাণপণে ছুটি বাড়ির দিকে। বাড়িতে গিয়ে আমি জ্ঞান হারাই। এর পরের 7 দিন আমি জ্বরে ছিলাম। এই 7 দিন আমি কিছুই করতে পারিনি, কথাও বলতে পারিনি। কাজ হারানোর ভয়ে ঘটনাটি কাউকে বলিনি, আর ভাবলাম সব তো শেষ হয়ে গেছে। কিন্তু আমি জানি না যে আমার জন্য কি অপেক্ষা করছে। সুস্থ হয়ে আবার কাজে ফিরি। 2 দিন ভালোই কাটলো। আমি মনে মনে ভাবলাম ভালোই হয়েছে, এবার শান্তিমতো ঘুম দেয়া যাবে। কিন্তু পরের দিন ছিল বুধবার। বুধবার রাতে আমি যথা নিয়মে কাজে যাই এবং কাজ শেষ করে মেশিন ঘরের দিকে রওনা দিব। হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে গেল। বজ্রপাত হতে লাগলো। তখন আমি খালের পাড়ে দাঁড়িয়ে আছি। আমার মনে হলো আমার পাশ দিয়ে কিছু একটা যেন চলে গেল। একটু পরেই আমার পাশে ধান গাছগুলো নড়ে উঠল। আমি ভাবলাম হয়তো শেয়াল। দ্রুত আমার ঘরে চলে গেলাম। প্রচণ্ড বজ্রপাতের শব্দ আমার কানে ঝালাপালা করে দিল। তখন আনুমানিক রাত 10টা থেকে 11টা। এমন সময় প্রচণ্ড বাতাসে আমার ঘরটি কেঁপে উঠেছিল এবং বাইরে থেকে কর্কশ কণ্ঠে কেউ বলে উঠল, আমার ছেলেকে তুই হত্যা করেছিস কেন? আজকে তোর শেষ দিন। এই সময় হুট করে আমার ঘরের চাল উড়ে যায় এবং আমি ওপরের দিকে উঠে যা দেখলাম তা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। আমার শরীর মুহূর্তের মধ্যেই শীতল হয়ে গেল। আমি বাকশক্তি হারিয়ে ফেলেছিলাম। আমি দেখি বিশাল বড় এক অবয়ব, যার পুরো শরীরের মধ্যে শুধু চোখ আর চোখ। সে মুহূর্তের মধ্যে তার হাত লম্বা করে আমাকে ঘর থেকে বের করে নিল। আমি বুঝতে পারছিলাম না আমার সাথে কি হচ্ছে। আমি ভাবলাম আমি কোনো দুঃস্বপ্ন দেখছি, কিন্তু আমার জ্ঞান ফিরে আসতে থাকে তার আঘাতে। সে আমাকে ঘর থেকে নিয়ে উঁচু থেকে ক্রমাগত নিচে ফেলতে থাকে, বাড়িতে থাকে। আমার পুরো শরীর ব্যথায় টনটন করতে থাকে। অবয়বটির বিশ্রী হাসি আমাকে মুহূর্তের মধ্যে জ্ঞান হারাতে বাধ্য করে। কতক্ষণ অজ্ঞান ছিলাম জানি না। হঠাৎ জ্ঞান ফিরলে সেই অবয়বটি আমার বুকের ওপর পা দিয়ে আছে দেখতে পাই। তার পুরো পা ভর্তি চোখ এবং আমি সেন্সলেস হয়ে যাই। তারপর কতক্ষণ পর জ্ঞান ফিরেছে জানি না। জ্ঞান ফেরার পর অবয়বটি আবার বিশ্রী রকম হাসি দেয়, আমাকে আবারও আঘাত করতে থাকে। সে আমাকে নিয়ে যায়। আমি কান্না করার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না। যেন আমার দেহ নিরুপায় সেই অবয়বটির কাছে। তার মায়াজালে বন্দী। সে ঝোপটা থেকে মোটা লতা পাতা নিয়ে আমার গলায় পেঁচিয়ে ফেলে। আমি শুধু অপলকভাবে দেখছিলাম। আমার কিছু করার ছিল না। ভয়ে আমার পুরো দেহ হিম হয়ে গেল। আমি আমার হাত পা কিছুই নাড়াতে পারছিলাম না। তারপর আমার গলায় লতা পাতা পেঁচিয়ে ঝুলিয়ে দিল সেই শিমুল গাছটায়। আর তার বিশ্রী রকম হাসির আওয়াজ যেন আমার দেহ থেকে প্রাণ নিয়ে যাচ্ছে, আমাকে উন্মাদ করে তুলছে। আমি বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। দোয়া কালাম যত পরিপাঠ করতে লাগলাম, কিন্তু কাজ হচ্ছিল না। ঠিক হঠাৎ আল্লাহর রহমতে আমি দূর থেকে শুনতে পাই আজানের ধ্বনি, আর অমনি পড়ে যাই বিশাল বড় শিমুল গাছটা থেকে, যার কারণে আমার হাতের হাড় ভেঙে গেছে এবং এখনো বাঁকা আমার হাত। এই ছিল হায়দার কাকার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা, যার প্রমাণ হিসেবে আমি আপনাকে হাতের ছবি পাঠিয়ে দেব। অনুরোধ রইল ছবিটি শেয়ার না করার। গুছিয়ে লিখতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি এসএসসি পরীক্ষার্থী 2022। আমার জন্য দোয়া করবেন। তার মানে আপনার পরীক্ষা হয়ে গেছে। পরীক্ষার জন্য স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে পারছি না। ঘটনাটি আপনাকে পড়ে শোনানোর অনুরোধ রইল। আশা করি ঘটনাটি ভালো লাগবে। সত্য ঘটনা।
তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন এবং তিনি ঘটনাটি পাঠিয়েছেন গোপালপুর টাঙ্গাইল থেকে। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তবে আপনারা আমাদের ইমেল করতে ভুলবেন না, ঘটনা পাঠাতে ভুলবেন না। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আমাদের ফেসবুক হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন এবং আমাদের ইউটিউব চ্যানেল rjrussellbooth.com। আপনারা সাবস্ক্রাইব করবেন সেখানে। যদি সাবস্ক্রাইব নাও করেন অ্যাটলিস্ট শুনে দেখবেন কেমন লাগে। আমরা সেখানে আমাদের এই শোটাকেই বেসিক্যালি প্রমোট করি, সুতরাং আপনারা জানতে পারবেন, সমস্ত আপডেট পেয়ে যাবেন আমাদের ফেসবুক, ইউটিউব এবং আমাদের ইমেলের মাধ্যমে। আমাদের সাথে আপনারা সবসময় কানেক্টেড থাকতে পারেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Booth.com with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আর আজকে 214তম এপিসোড। আমরা মার্চ মাসের নতুন এপিসোডে পদার্পণ করেছি এবং সামনেই রমজান। আমরা খুবই এক্সাইটেড যে ঈদের জন্য একটা দারুণ এপিসোড উপহার দেব এবং সিয়াম সাধনার মাসে আমরা আমাদের আত্মশুদ্ধিতে মনোনিবেশ যেমন করব, ঠিক একইভাবে আমরা চেষ্টা করব পরস্পরের প্রতি সহানুভূতিশীল হওয়ার। এবং আমি আসলে জ্ঞান দেওয়ার কেউ নই, তারপর আমি বলছি যে এই বেসিক ব্যাপারগুলো যদি আমরা মেনে চলি তাহলে আসলে আমাদের রমজানের যে তাৎপর্য সেটা আমরা উপলব্ধি করতে পারবো। যাই হোক, আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। একটি অডিও ক্লিপ প্লে করছি আপনাদের জন্য। হ্যালো রাসেল ভাই, আশা করি ওনার যে ওয়াইফ, আমার নানার বাবা দেখলেন যে ওনার ওয়াইফ এসছে, তার শুধু মাথাটা ভোমরা হয়ে এসছে, অর্থাৎ তার মাথাটা ভোমরা হয়ে সে রাতে চলে যেত। সো সে তার আর বুঝতে বাকি রইল না যে এটা সামথিং ইজ রং উইথ হার। সো এরপরে ওনাকে একটু অবজার্ভ করা শুরু করলো, কিন্তু উনি কিন্তু জানতেন, দেখতেন যে উনি এইসব তন্ত্রমন্ত্র করতেন রাতে। ওনার আলাদা একটা ঘর ছিল, ওখানে উনি রাতে হলেই তন্ত্রবিদ্যা করতেন। সো আরেকদিন উনি খেয়াল করলেন যে উনি রান্না করছেন, ওনার ওয়াইফ মানে আমার দাদার মা, উনি রান্না করছেন কিন্তু চুলার ভিতরে ওনার পা দিয়ে রান্না করছেন, পা ঢুকিয়ে, মানে লাকড়ির পরিবর্তে ওনার পা দিয়ে উনি রান্না করছেন। হ্যাঁ, এগুলো অনেক কিছু উনি অবজার্ভ করেন। করার পরে উনি এই সিদ্ধান্তে আসেন যে এবার যদি উনি বাচ্চা ডেলিভার করেন, উনি আর ওই বাচ্চাটাকে সেভ করার জন্য উনি যা করণীয় তাই করবেন। তো এবার আমার নানার জন্ম হয়। জন্ম হওয়ার পরে আমার নানা একদম ওকে সাথে সাথেই আমার নানাকে সরিয়ে ফেলেন আর মানে ওই বাচ্চাটাকে তার সে আর খেতে পারেনি। এবং আমার নানার পরে আমার নানার আরো 2 বোন হন, ওদেরকেও ওইভাবেই আমার নানার বাবা উনি সরিয়ে ফেলেন এবং এভাবে ওরা 3 ভাই বোন ওরা বেঁচে যায়। আমার ওই বড় গ্রেট গ্র্যান্ডমাদার যাকে বলে, উনি আর কিছু করতে পারেনি। যাই হোক, আমিও তো ওনার যে বিবরণ আপনাদেরকে দিয়েছি, উনি একজন আসামের মহিলা ছিলেন। এখন আসছি ওনার মৃত্যুর পরের ঘটনা। উনি কিন্তু মৃত্যুবরণ করেন আমাদের এখন যেখানে বাসা আছে, আমার মা আমার নানার কাছ থেকে যে বাসাটা, দোয়া করবেন, আপনার দোয়ায় আমাদেরকে রাখবেন। ভালো থাকবেন, শুভরাত্রি। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম Booth.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের
আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি কথা না বাড়িয়ে সরাসরি আমাদের দ্বিতীয় অডিও ক্লিপ যাব। 2024 সালে 214তম এপিসোড শুনছেন আপনারা ভূত.com থেকে। আমি রাসেল আছি আপনাদের সাথে। চলুন চলে যাই আরো একটি অডিও ক্লিপে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন আর আপনি তো সবসময় ভালোর দলেই থাকেন। আমি রাকিব, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা থেকে বলছি। আমি ভূত FM এর একজন নিয়মিত শ্রোতা ছিলাম এবং ভূত.com-এরও একজন নিয়মিত শ্রোতা। আমি আসলে গল্প বলবো করে আর বলা হয়নি, তাই আজকে সময় বের করে আপনাকে গল্পটা পাঠানো, ভয়েস পাঠানো। আসলে আমি যেহেতু গ্রামের একজন ছেলে, অনেক ভূতের গল্প শুনেছি, অনেক ঘটনা শুনেছি। যাই হোক, কোনোটাই বলা হয়ে ওঠেনি, কিন্তু আজকের ঘটনাটা বলার প্রধান কারণ ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি, যার কারণে ঘটনাটা বলা। এবং ঘটনাটা বলার পিছনে আরও একটা কারণ রয়েছে, যেটা ঘটনাটা শেষে আপনারা জানতে পারবেন। তো রাসেল ভাই, বেশি কথা না বলে আমি আমার ঘটনায় চলে যাই। ঘটনাটা ঘটে আমার নিচের মামাতো বোনের সাথে, সাল 2020 জানুয়ারি মাস। ঘটনাটা ঘটে আমাদের গ্রামের বাড়িতে, আমাদের নানু বাড়িতে। রাসেল ভাই, আপনাকে বলে রাখি যে আপনারা হয়তো জানবেন যে কুড়িগ্রাম জেলাটা হচ্ছে আপনার একটি প্রত্যন্ত একটা জেলা। তার মধ্যে রৌমারী উপজেলা অনেক প্রত্যন্ত। রৌমারী উপজেলার কিছু কিছু গ্রামে এখন পর্যন্ত বিদ্যুতিক সংযোগ পৌঁছায়নি, আপনি বুঝতেই পারতেছেন কীরকম অবস্থা। আমাদের নানু বাসা হচ্ছে আপনার ইন্ডিয়ার যে বর্ডারটা আছে তার কাছাকাছি। আমাদের বাসা থেকে আমাদের নানু বাসার দূরত্ব হেঁটে 15 মিনিট। তো এরকম একদিন সকালে হঠাৎ মামা ফোন দিল আম্মুকে। ফোন দিয়ে বলতেছে যে তোরা এখনই চলে আয়। আমার মামাতো বোনের নাম হলো মুক্তি। বলতেছে যে মুক্তির অবস্থা খুব খারাপ, সে তো তোরা তাড়াতাড়ি চলে আয়, সে মারা যাওয়ার মতো অবস্থায়। তখন আম্মু তাড়াহুড়া করে আমাকে রেডি হতে বলে আমি মোটর সাইকেল করে আম্মুকে 5 মিনিটেই আমাদের নানু বাসায় নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর দেখি যে সে আপাতত সুস্থ, কিন্তু বাড়িতে অনেক মানুষ, তার মাথায় পানি ঢালা হচ্ছে। যাই হোক, তার বয়স হলো, তার ভিতরে আমার মামাতো বোনকে বসানো হলো পূর্ব পশ্চিম করে। বসানোর পর পুরো ঘর অন্ধকার, একটা মোমবাতি জ্বালানো। আমরা সাইডে বসে আছি, অপেক্ষা করছি কখন সেই জিন হাজির হবে। তারপর অনেক চেষ্টা করলো হুজুর, কিন্তু কোনোভাবেই জিনটা হাজির হচ্ছিল না। প্রায় 1 ঘন্টা পরে দেখলাম যে আমার মামাতো বোন মুখ খুলছে। আসলে আমরা বলে রাখি যে আমাদের ওই এলাকার মানুষগুলো যারা গ্রামে থাকে তাদের ভাষাগুলো একটু অন্যরকম হয়, উজান ভাটি একটা বিষয় আছে। কিন্তু আমি লক্ষ্য করলাম যে যখন সে কথা বলছে আমার মামাতো বোন, সেটা বিশুদ্ধ বাংলা ছিল এবং মনে করেন সে এমনভাবে কথা বলছিল যে তার কণ্ঠটা অন্যরকম হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে। মোটা হয়ে যাওয়ার পর তারপরে হুজুর আমার মামাতো বোনের হাত ধরছে, হাতের কবজি ধরার পর তাকে প্রশ্ন করা হচ্ছে। প্রশ্নগুলো এমন যে তুই ওকে কতদিন থেকে ফলো করি, যে গোবর ফেলে দেওয়া, মানে গ্রামে গরুর গোবরগুলো কোনো একটা জায়গায় ফেলা হয়, সে নাকি সন্ধ্যাবেলায় এই গোবরটা ফেলছিল এবং সেটা ওই যাকে বলি জিন বা কালি তার গায়ে গিয়ে লাগে, যার কারণে সে অনেক বিরক্ত হয়, অনেক রাগান্বিত হয়, যার কারণে তার পেটে থাকা বাচ্চাকে মেরে ফেলে। যাই হোক, রাসেল ভাই যখন তার ওই কথা বলার সময় তাকে বলে যে তোর সাথে আর কে কে আছে এই বাসায়। রাসেল ভাই বলে রাখা ভালো যে আমাদের নানি বাসার পেছনে একটা বড় জারুল গাছ আছে, সেই গাছেই তারা থাকতো। তাদের বর্ণনা মতে বলে যে আমার সাথে একটা জিন আছে। আগের বার যখন আমাকে হাজির করা হয়েছিল সে ভয়ে সে চলে গেছে তখনই, কিন্তু আমি যাইনি, কারণ আমি ওকে পছন্দ করি, ওকে আমি বিয়ে করে পাহাড়ে নিয়ে যাবো, এই টাইপের বর্ণনা। তারপরে আপনার বলে যে হুজুর তাকে অনেক কিছু বলে, যে যেমন মেরে ফেলার হুমকি দেয় হুজুর যখন অনেক আমি একটা জিনিস লক্ষ্য করতেছিলাম যে সে যখন কিছুই মানতেছিল না, ওই যাকে জিন বা ওই কালি যেটাই, ওই হুজুরটা তার হাত ধরে কিছু একটা পড়তেছিল আর হাতের মধ্যে চাপ দিতেছিল, যার কারণে সে অনেক কান্না করতেছিল। কান্না করার পর হুজুর এক পর্যায়ে বলে যে এখন তো আমি তোকে আর ছেড়ে দেবো না, তোকে মেরে ফেলবো।
তুই আর এখান থেকে যেতে পারবি না। তখন সে অনেক কান্নাকাটি করে বলে জীবন ভিক্ষা চায়। জীবন ভিক্ষা চাওয়ার এক পর্যায়ে হুজুর বলে যে তাহলে তোকে আজকেই পুরো এই এলাকা ছাড়তে হবে। পরে সে রাজি হয় যে হ্যাঁ, আমি ওই জিন চলে গেছে, আমিও চলে যাব, আমি থাকবো না এখানে, আমি কাউকে ডিস্টার্ব করবো না। তারপরে আপনার হুজুর বলে যে তুই যে এখান থেকে চলে যাবি তার আমরা কেমনে বুঝবো? পরে হুজুর বলে যে তুই এখান থেকে যাওয়ার সময় ওই জারুল গাছের একটা বড় ডাল ভেঙে দৌড়ের মাঝখানে ফেলে রেখে যাবি যখন যাবি। তখন আমরা লক্ষ্য করলাম যে হুজুর ওই হাতটা ছেড়ে দেয়। হাতটা ছেড়ে দেওয়ার পর আমার মামাতো বোন মাটিতে পড়ে যাওয়ার পর সাথে সাথে আমরা লক্ষ্য করলাম যে জারুল গাছের কোনো একটা মানে কেউ অনেক জোরে ডাল ভাঙছে এরকম একটা শব্দ। তারপর কিছুক্ষণের মধ্যেই আমাদের নানু বাড়ির দুয়ার। বিদায়, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই ভালো দলে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও প্লিজ, চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Booth.com with Russell. লিসেনার্স এবং শ্রদ্ধেয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম। রাসেল ভাইকে আমি জিজ্ঞেস করলাম না তিনি ভালো আছেন কিনা, কারণ সবার মতো আমিও জানি রাসেল ভাই সবসময় ভালোর দলেই থাকেন, আর আমরাও রাসেল ভাইয়ের সাথে আছি, সবাই ভালোর দলেই। তো আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব সেটি আমার একজন শিক্ষকের কাছ থেকে সংগ্রহ করা বলতে তিনি আমার কাছে স্টোরিটা 5 বছরের মতো হবে শেয়ার করেছিলেন। তো এই স্টোরিটা আজকে আমি শেয়ার করব। আর আমি বর্তমানে হায়ার এডুকেশনের জন্য ইউএসএ তে অবস্থান করার কারণে ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করা পসিবল না, সেই কারণে আমি লিখে পাঠানোর ট্রাই করছিলাম, কিন্তু আমার এই সময়টা আর কি হয়ে উঠতেছিল না। তাই ভাবলাম যে ভয়েস মেসেজ করেই পাঠিয়ে দিই, যদিও লিসেনাররা তেমন ইন্টারেস্ট দেখান না ভয়েস মেসেজের উপর, আমি নিজেও দেখাই না, তবু দিলাম আর কি আর করার। তো ঘটনাটি 1965 বা 60-এর দশকের দিকের কথা। আমার যে শিক্ষক, ওনার বাবা ঢাকাতে জমি সংক্রান্ত যে রেজিস্ট্রার থাকেন এমন টাইপের একজন কর্মকর্তা ছিলেন আর কি। তো তিনি বিভিন্ন ব্যবসায়ী বা মানুষদের জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করতেন। তো তার একজন ক্লায়েন্ট ছিল যিনি চিটাগাং থেকে বিলং করতেন। তো তিনি অনেক সম্ভ্রান্ত একজন মানুষ ছিলেন, তো তিনি প্রায় আসা যাওয়া করতেন। আর ওনার সাথে মেবি কোনো একটি প্রবলেম নিয়ে ওনার একটা অনগোয়িং প্রসেস চলছিল, সেই কারণে দেখা যেত যে সপ্তাহে একদিন বা 4-5 দিনে একদিন ওনার আসা যাওয়া চলতো। তখন মেবি চিঠির যোগ ছিল, তো তিনি আসতেন আর কি। তখন হঠাৎ করে উনি আর আসেন না, তো উনি তো চিন্তিত হয়ে গেলেন। তো তিনি খুঁজে পাওয়া যায় জঙ্গলে পাগল অবস্থায়। মানে তার সাথে কি হয়েছিল উনি নিজেও জানেন না, কিচ্ছু জানেন না। মানে 3 মাস একটা মানুষের কোনো প্রকার খোঁজ নাই। 3 মাস পর হঠাৎ একজন যে পাহাড়িরা আছে না জঙ্গলে যে জমি চাষ করে বা এমন কিছু, তারা ধরেন যে তাকে খুঁজে পায় আর কি জঙ্গলের মধ্যে পড়ে থাকতে। তিনি যেহেতু একজন সম্ভ্রান্ত লোক ছিলেন, তো তাকে সবাই চিনতো, তো তারাই তাকে বাড়িতে নিয়ে আসে। তারপর তার অনেক ট্রিটমেন্ট হয়, মেডিকেল ট্রিটমেন্টও হয়, মেন্টাল ট্রিটমেন্টও হয়, আবার যে ট্রেডিশনাল কবিরাজি চিকিৎসা বা হুজুরের মাধ্যমে যেগুলো করার পর তিনি আস্তে আস্তে সুস্থ হন। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। আর যেহেতু এটা আমার ফার্স্ট টাইম স্টোরি, অ্যাকসেপ্টেড হবে কিনা আমি জানি না, তো ভাবলাম যে স্টোরিটা যেহেতু আমার কাছে মানে স্যার আমাকে যেভাবে বলেছিলেন ঠিক সেভাবে ফুটিয়ে তুলতে পারিনি, কিন্তু আর অনেক দিন আগের কথা, অনেক দিন হয়ে গেছে,
অনেক কিছু ভুলেও যাইতে পারি বা অনেক ধাঁধাও লাগতে পারে। তো ভুল ত্রুটিগুলো ক্ষমার নজরে দেখবেন। আর ঘটনাটা যদি ব্রডকাস্ট হয় আমাকে অবশ্যই জানাবেন। আর বেস্ট অফ লাক রাসেল ভাই। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। 214তম এপিসোডের এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও আমাদেরকে জানাবেন। আমরা আজকের মতো বিদায় নেব, কিন্তু ফিরে আসবো আগামী শুক্রবারে আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com সাথে থাকুন। আল্লাহ হাফেজ।